তো তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট করতে হবে সেটি হচ্ছে রবির বাবার 2 বিঘা কৃষি জমি আছে। উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে করতে হবে। আর এখানে কিছু মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। তো আমি এখন সরাসরি অ্যাসাইনমেন্ট সলিউশনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে প্রশ্ন উত্তর। বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারণা। বাংলাদেশে বর্তমানে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি, অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারীর সংখ্যা। বিদ্যমান কৃষি জমিতে বসতবাড়ি নির্মাণ ও নগরায়নের ফলে কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ পরিবর্তন উৎপাদনের ফলাফল উপকরণসমূহ প্রয়োগ, শস্য, উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ পরিচর্যা, উৎপাদনের পরিমাণ ইত্যাদি ক্ষেত্রে বেশি লক্ষণীয়। খাদ্যশস্য উৎপাদন। ক, বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উৎপাদিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এমন বাড়ছে, বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে প্রায় 37 উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে। খ, মানুষ ও পশু চালিত লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, বাড়াই চালিত ট্রাক্টর বাহিত লাঙ্গল, শস্য মাড়াই যন্ত্র ইত্যাদির ব্যবহার চলছে। গ, গোবরের সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্রনির্ভর পানি সেচের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। গ, শস্য বহুমুখীকরণ শস্য উৎপাদনের পরিবর্তনের দ্বারা আরও একটি রূপ। আবার এক জমিতে এখন বছরে 2টি থেকে 3টি শস্যের চাষ চলছে। কৃষক তার জমির আইলে ফলের গাছ লাগাচ্ছে। জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে। ফলে নিবিড় চাষের মাত্রা ও আওতা বাড়ছে। চ, শস্য উৎপাদনের পরিমাণও এসেছে দারুণ পরিবর্তন, যা নিচের সারণী থেকে লক্ষণীয়। উদ্ভাবিত নতুন প্রযুক্তিকে প্রকৃত ব্যবহার করতে হবে। কৃষকের খামারে মাঠে দ্রুত পৌঁছাতে বর্তমান কৃষি সম্প্রসারণ কৌশল এবং মোবাইল ফোন সংযোজনের মাধ্যমে ইলেকট্রনিক্স এগ্রিকালচারাল তথা ই-কৃষির প্রচলন প্রয়োজন। কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি, আর কৃষির উন্নয়ন বহুলাংশে নির্ভর করে তথ্য ও প্রযুক্তির সঠিক ও সমযোজী ব্যবহারের উপর। বাংলাদেশের কৃষির উন্নয়ন তো বটেই, পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তির ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিশ্ব এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। 2014-15 অর্থবছরে দেশের জিডিপিতে সমন্বিত কৃষিক্ষেত্রের অবদান ধরা হয় 15.96 ভাগ। অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমানে দেশের অভ্যন্তরীণ উৎপাদনে কৃষিখাতের অবদান অনেক কমে এসেছে। দেশের শিল্প, সেবা ও ব্যবসা ক্রমেই উন্নত হয় এমনটি হয়েছে। জিডিপিতে কৃষি উপখাতগুলোর অবদানের ক্ষেত্রে যথেষ্ট তারতম্য দেখা যায়। উপখাতগুলোর মধ্যে শস্য শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি। তারপর রয়েছে প্রাণী সম্পদ ও বনজ সম্পদ উপখাত। সার্বিক বিবেচনায় মৎস্য খাতের অবদান প্রাণী সম্পদ ও বনজ সম্পদ উপখাত থেকে বেশি। জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় সন্ধান। বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। এর ফলে নদ নদীর গতিপথ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এই ধরনের ভৌগোলিক অবস্থানজনিত কারণে বাংলাদেশে প্রায় প্রতি বছরেই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, কালবৈশাখী, শ্রীলবৃষ্টি ও অনাবৃষ্টি প্রভৃতি প্রতিকূল অবস্থায় দেখা যায়। জলবায়ুগত কোনো উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উৎপাদনগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বাংলাদেশে প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়ে থাকে। দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূল এলাকায় এর তীব্রতা বেশি। উপকূলে প্রায় 2.85 মিলিয়ন
হেক্টর এলাকা প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন তা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকারে স্থলভাগের দিকে আসে। এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু হয়ে অল্প সময়ের মধ্যে স্থলভাগে ঢুকে পড়ে। বন্যা সাধারণভাবে নদী নালা খাল-বিল দিয়ে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি পানি বয়ে গেলেই বন্যা দেখা যায়। বন্যা বাংলাদেশে অতি স্বাভাবিক ঘটনা। কোনো কোনো বছর দেশের বিভিন্ন অঞ্চলে, আবার কোনো কোনো বছর বিভিন্ন সময় বন্যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। বৃষ্টি জলীয় বাষ্প সমৃদ্ধ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর থেকে প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ু উত্তরের পাহাড়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ডাউনি হওয়াতে বৃষ্টির পানি নদ-নদী দিয়ে প্রবাহিত হয় দক্ষিণ দিকে। খরা বাংলাদেশের একটি অতি পরিচিত ও মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। খরার কারণে এদেশের পৃষ্ঠদেশ 70% পর্যন্ত ফসলহীন হতে পারে। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য মাটিতে প্রয়োজনীয় পানির ঘাটতি হলে সেই অবস্থাকে খরা বলা হয়। যে মৌসুমে সাধারণত মাটিতে রসের এই ঘাটতি অবস্থা থাকে তাকে বলা হয় খরা মৌসুম। খরার প্রধান কারণগুলো হলো অনাবৃষ্টি, সেচের পানির অভাব, প্রখর রৌদ্রতাপ ও বেলে বা ডালু জমিতে কোনো আচ্ছাদন না থাকা। খরা অবস্থায় চারা গাছ খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়। খরাকে তীব্র, মাঝারি ও সাধারণ এই তিন ভাগে ভাগ করা যেতে পারে। বাংলাদেশের সকল মৌসুমে খরা দেখা দিতে পারে। বরেন্দ্র অঞ্চল ও গঙ্গা পলিমাটি এলাকায় নবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার প্রায় 10 লক্ষ হেক্টর জমিতে প্রতি বছর প্রচণ্ড খরা দেখা যায়। বৃষ্টি ও জলাবদ্ধতা ফসল রক্ষার কৌশল। 1. অতিবৃষ্টি। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় কখনো কখনো একটানা কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়ে থাকে। একে অতিবৃষ্টি বলে। অনেক ফসলের গাছের গোড়া নেতিয়ে বা হেলে পড়ে। এক্ষেত্রে গাছের চারার গোড়ায় মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। এ সময় শাকসবজি, মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2. অনাবৃষ্টি। যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর বেশি দিন বৃষ্টি না হয় তখন আমরা অনাবৃষ্টি বলি। অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য আমরা সেচ দিয়ে থাকি। বৃষ্টি নির্ভর আমন ধান চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা দেয় তবে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। জমিতে নিড়ানি দিতে হবে। শীতকালীন সবজি ক্ষেত্রে জাবরা প্রয়োগ করে পানি সংরক্ষণ করতে হবে। 3. শিলাবৃষ্টি। বাংলাদেশে সাধারণত মার্চ এপ্রিল মাসে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল যেমন পেঁয়াজ, রসুন, গম, আলু ইত্যাদি নষ্ট হয়। শিলার আকার ও পরিমাণের উপর নির্ভর করে। অতি বেশি হলে এসব ফসল ক্ষেত থেকে সংগ্রহ করে ফেলতে হবে। কিছু ফসল বাড়ন্ত অবস্থায় শিলার আঘাতে ডালপালা ভেঙে নষ্ট হয়। এক্ষেত্রে ডালপালা ছাঁটাই করে সার ও সেচ দিয়ে যত্ন নিলে ফসলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। খরা অবস্থায় ফসল রক্ষার কৌশল। উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার। খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের চাষ করতে হবে। যেমন আমন মৌসুমে বিনা ধান 7, ব্রি ধান 33 1 মাস আগে পাকে। ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসে খরা থেকে ফসল রক্ষা করা যায়। বীজ ও প্রদীপ গমের দুটি করা সহনশীল জাত। 2. মাটির ছিদ্র নষ্ট করা। খরা কবলিত এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পর মাটিতে অগভীর চাষ দিয়ে রাখতে হবে। এতে করে মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। 3. অগভীর চাষ দিয়ে মাটির আর্দ্রতা রক্ষা করতে হবে। প্রতি চাষের পর মই দিয়ে মাটিকে আঁটসাঁট অবস্থায় রাখতে হবে। এতে মাটিতে পানির অভাব পূরণ হবে। 4. জাবরা প্রয়োগ। শুকনো খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি দ্বারা ঢেকে দিলে আর্দ্রতা সংরক্ষিত থাকে। এর ফলে সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হতে পারে না। অনেক দেশে কালো পলিথিন শিটও ব্যবহার করে। এতে আগাছার উপদ্রব কম হয়। খরার পশুপাখি রক্ষার কৌশল। খরা বাংলাদেশের অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্রতি বছরে শুকনো মৌসুমে খরা কবলিত হয়।
খরা মৌসুমে সবুজ ঘাসের অভাবে কৃষকরা পশু খাদ্য হিসেবে মূলত খড়ের উপরে নির্ভরশীল থাকেন, কিন্তু পশুর স্বাভাবিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য ঘাস না খাইয়ে কেবল খড়ই যথেষ্ট নয়। পশুকে কেবলমাত্র ছোবড়া জাতীয় খাদ্য খাওয়ালেই চলবে না। খড়ে অল্প পরিমাণে শর্করা রয়েছে, কিন্তু এর মধ্যে অন্যান্য খাদ্য উপাদান অনুপস্থিত। তাই কেবলমাত্র খড় বিছালি খেলে পশু পাখি অনিবার্যভাবেই অপুষ্টির শিকার হয়। এই কারণে খরা পরিস্থিতিতে পশুপাখিদের কাঁচা ঘাসের সম্পূরক বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ানো প্রয়োজন। কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব শক্তি, আইসিটি এর ব্যবহারের সুফল। কৃষিতে পারমাণবিক প্রযুক্তি। কৃষিক্ষেত্রে পারমাণবিক শক্তি বিকিরণে নিয়ন্ত্রিত উপায়ে কাজে লাগানোই হলো পারমাণবিক কৃষি প্রযুক্তি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে পারমাণবিক প্রযুক্তির অধীনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীর গুণগত পরিমাণগত রূপগত পরিবর্তনকে কৃষিতে পারমাণবিক প্রযুক্তি বলে পরিচিত। বায়োটেকনোলজি প্রযুক্তি বা জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি প্রযুক্তি বা জৈব প্রযুক্তি উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের পরিমিত রূপান্তর ও মান উন্নতিকরণে যে বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করা হয় তাই হল বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি। এ প্রযুক্তির সাহায্যে বিদ্যমান উদ্ভিদ ও প্রাণী থেকে উন্নতর অধিক উৎপাদনক্ষম ধরনের উদ্ভিদ উৎপাদন ও প্রাণী প্রজনন সম্ভব। বাংলাদেশের কৃষিক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। বাংলাদেশের কৃষকদের কৃষি উৎপাদন ও কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহায়তা করার উদ্দেশ্যে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। নিচে তার বিবরণ দেওয়া হল। ১. কৃষি তথ্য সার্ভিস। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি তথ্য সার্ভিস প্রতিষ্ঠানটি আইসিটি এর সাহায্যে কৃষকদেরকে কৃষি সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি জানতে সাহায্য করছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে সিনেমা ব্যানে করে তথ্য প্রযুক্তি নির্ভর বিনোদনমূলক কৃষি অনুষ্ঠান প্রচার করছে। এক্ষেত্রে বিনোদন লাভের সাথে সাথে কৃষকরা কৃষি উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পেরেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে তারা কৃষি উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে। ২. ইন্টারনেট। আজকাল বাংলাদেশের শিক্ষিত কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে কৃষি উৎপাদন ও পণ্য বিপণন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারে। কৃষি তথ্য সার্ভিস গ্রাম পর্যায়ে কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করে তার মাধ্যমে কৃষি তথ্য হস্তান্তরের ব্যবস্থা করে। এখন দেশে কৃষি তথ্য পাওয়ার জন্য কতগুলো ওয়েবসাইট রয়েছে, এগুলো হলো ইত্যাদি। এসব ওয়েবসাইটের মাধ্যমে কৃষকরা কৃষি উৎপাদন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে পারে এবং পৃথিবীর বিভিন্ন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে। ৩. টিভি চ্যানেল। কৃষক ও কৃষির উন্নতির জন্য কৃষি তথ্য প্রদানের ব্যাপারে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যথেষ্ট তৎপর। এ প্রসঙ্গে চ্যানেল আই এর হৃদয়ের মাটি ও বাংলাদেশ, বৈশাখীর কৃষি ও জীবন, বাংলা ভিশনের শ্যামল ছায়া, জিটিভির সবুজ বাংলা ইত্যাদি উল্লেখযোগ্য। এসব অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা স্বচক্ষে কৃষির বিভিন্ন বিষয় অবলোকন করে যথেষ্ট জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে পারে। ৪. মোবাইল ফোন। বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করেও কৃষকরা কৃষিকাজ উপযোগী তথ্য পরামর্শ পেতে পারে। মোবাইল কোম্পানি বাংলালিংকের জিজ্ঞাসা 7676 নম্বরটিতে কৃষি সংশ্লিষ্ট সেবাদানের জন্য উন্মুক্ত রেখেছে। কৃষকরা গ্রামাঞ্চলের সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত কৃষি কল সেন্টারগুলিতে কল করে সরাসরি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে। এভাবে দেখা যায় আইসিটি ব্যবহার করে কৃষকরা সহজেই দেশ ও দেশের বাইরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত জানতে এবং তার সাহায্যে সুষ্ঠুভাবে কৃষিকাজ পরিচালনা করতে পারে। বাংলাদেশের কৃষিতে আইসিটি ব্যবহারের গুরুত্ব। বর্তমানকালে ফলপ্রসূ উপায়ে কৃষিকাজ পরিচালনার জন্য আইসিটির ব্যবহারের বিকল্প নেই। নিচে বাংলাদেশের কৃষিতে আইসিটি ব্যবহারের গুরুত্ব আলোচনা করা হলো। ১. আবহাওয়া সংক্রান্ত তথ্যপাত্রী। কৃষিকাজে আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মত বীজ বপন, চারা তৈরি, রোপণ, কীটনাশক প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে আগাম আবহাওয়া বিষয়ক তথ্য জানা একান্ত প্রয়োজন। আবহাওয়ার সাথে সামঞ্জস্য বিধান করে শস্য মৎস্য ক্ষেত্রে কতগুলো পরিপূরক ও প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা যায়। তাছাড়া কৃষিকাজ সুষ্ঠুরূপে পরিচালনার জন্য কৃষকদেরকে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধান, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ইত্যাদি সম্পর্কে অবহিত করতে হবে। ২. উন্নত উপকরণের তথ্য সংগ্রহ।
আজকাল কৃষি উৎপাদনের মান উন্নয়ন ও পরিমাণ বৃদ্ধির জন্য দেশে দেশে উন্নতর বীজ, সার ও কীটনাশক উদ্ভাবিত হচ্ছে। এর সাথে রয়েছে নতুন নতুন কৃষি যন্ত্রপাতির ব্যবহারও। মানসম্মত সর্বাধিক কৃষি ফলন পাওয়ার জন্য সর্বোত্তম কৃষি উপকরণ ও টেকসই প্রযুক্তির নির্বাচন প্রয়োজন। এক্ষেত্রে যথার্থ তথ্য পেতে হলে আইসিটির ব্যবহার আবশ্যক। 3. কৃষি উপকরণ সমূহের ব্যবহারের নিয়মকানুন। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত আধুনিক কৃষি যন্ত্রপাতি উপকরণ সংগ্রহের সাথে সাথে তার ব্যবহারের নিয়মকানুন জানা অত্যাবশ্যক। এক্ষেত্রে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে প্রয়োজনীয় বিশেষ বিষয় সহজে জানা যায়, যার কৃষি উৎপাদন সার্বিক করার ক্ষেত্রে কৃষি উৎপাদন সর্বাধিক করার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সময়মতো প্রয়োজনীয় পরিমাণে সংগ্রহ করা দরকার। এক্ষেত্রে আইসিটি ব্যবহারের মাধ্যমে সব ধরনের তথ্য পাওয়া যেতে পারে। 5. রোগবালাই দমন। নতুন উদ্ভাবিত বীজ ব্যবহার করতে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে রোগবালাই দমনের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইসিটি ব্যবহার আবশ্যক। 6. বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন। কৃষিকাজ করে আশানুরূপ ফল পেতে হলে উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত সকল কাজের মধ্যে সমন্বয় সাধন জরুরি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ দিক নির্দেশনা পেতে হলে আইসিটি ব্যবহার আবশ্যক। সুতরাং বলা যায়, কৃষিক্ষেত্রে অধিক উৎপাদনক্ষম করতে হলে আমাদের কৃষকদেরকে ধীরে ধীরে আইসিটি ব্যবহারে তৎপর হতে হবে। কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। কৃষির টেকসই উন্নয়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলিতে অনেক তথ্য প্রযুক্তি রয়েছে। এসব তথ্য প্রযুক্তি কৃষকের ব্যবহার উপযোগী ও সহজলভ্য করে স্বল্প সময়ের মধ্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। জীবনযাত্রার মান বাড়বে, কৃষি লাভজনক ও ঝুঁকিমুক্ত হবে। তরুণ উদ্যোক্তারা এই খাতে এগিয়ে আসবেন। কৃষিতে নতুন প্রাণের সঞ্চার হবে, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 13,000 কৃষি কর্মী রয়েছে, আর কৃষি পরিবার রয়েছে 1,62,00,000। এই বিপুল সংখ্যক কৃষি পরিবারের মধ্যে আধুনিক লাভসই প্রযুক্তি পৌঁছে দিতে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের বিকল্প নেই। এক্ষেত্রে এই কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কৃষি হল ইলেকট্রনিক্স প্রবাহের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য সরবরাহের একটি আধুনিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া ইন্টারনেট, রেডিও, টেলিভিশন ও মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে দ্রুততার সঙ্গে কৃষির জন্য প্রয়োজনীয় তথ্য নির্ভরযোগ্যভাবে কৃষক, কৃষি উপকরণ ও পণ্য ব্যবসায়ী, গবেষক, সম্প্রসারণ কর্মী, পরিকল্পনাবিদ এবং ভোক্তা ইত্যাদি গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায়। উৎপাদন হিসেবে বলা যায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কৃষকের জন্য বিনামূল্যে অনলাইনে সার সুপারিশ সেবা চালু করছে। বাংলাদেশের সব অঞ্চলের মাটি গবেষণা করে দীর্ঘ 5 বছরের চেষ্টায় ফসলের অধিক উৎপাদন ও সুষম মাত্রায় সার প্রয়োগের ক্ষেত্রে লক্ষ্যে একটি সফটওয়্যার উৎপাদন করে এই প্রতিষ্ঠানটি। সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে কৃষি জমিতে কোন সার কি পরিমাণ প্রয়োগ করতে হবে। এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে মাটির পুষ্টিমানের তথ্য, ফসলের পুষ্টি চাহিদা ও সারে পুষ্টি উৎপাদনের পরিমাণ বিশ্লেষণ করে সার প্রয়োগের নির্দেশনা পাবে কৃষক। এর ফলে ফসল প্রতি 20 থেকে 30 বার ফলন বাড়বে। গাছের স্বাস্থ্য ভালো থাকবে, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হবে, উৎপাদন খরচ হ্রাস পাবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে। তাই এই সেবা কৃষকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া প্রয়োজন। ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র বাংলালিংকের 7676 নম্বরে ফোন করে অথবা গ্রামীণ সিইটি থেকে যে কেউ এই সেবা নিতে পারেন। পরিবেশ দূষণের সাথে সাথে অবিনোদনের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে নীতি নির্ধারণ ও কয়েকটি আইন প্রণয়ন করছে। এগুলির মধ্যে জাতীয় পরিবেশ নীতি, জাতীয় পরিবেশ অ্যাকশন প্ল্যান, বন নীতি, বন মাস্টার প্ল্যান ইত্যাদি প্রদান। উল্লেখযোগ্য আইনের মধ্যে আরও আছে মৎস্য সংরক্ষণ আইন ইত্যাদি। এসব আইন বিভিন্নভাবে কৃষিতে পরিবেশ দূষণ রোধে সহায়ক। জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা ও অভিযোজন কর্মসূচি ত্বরান্বিত করার উদ্দেশ্যে সরকার নিজস্ব তহবিলের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল: 1. পরিবর্তিত জলবায়ু উপযোগী ধান ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন সম্প্রসারণ প্রকল্প। 2. জামালপুর ও শেরপুর জেলার চর এলাকার নাজুক কৃষকদের খাদ্য নিরাপত্তা ও খামারের উৎপাদন বৃদ্ধির প্রকল্প। 3. জলবায়ু পরিবর্তনের চরম হুমকির মুখে প্রতিকূল পরিবেশে অবস্থানকারী নারী ও শিশুর জন্য সুপ্রিয় পানি সরবরাহ ও সামাজিক সুরক্ষাকরণ প্রকল্প। 4. জলাভূমি
বন পুনরুদ্ধার ও জৈব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প। 5 উপকূলীয় এলাকা বনায়ন প্রকল্প। 6 পোল্ডার 5 বেড়িবাঁধ ও অবকাঠামো নির্মাণের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প। 7 মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ প্রকল্প। তো বন্ধুরা, এই ছিল অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টের পিডিএফ পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে মেসেজ দাও। আমার ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পেজে, তোমরা সেখান থেকে লাইক দিবে, এরপর মেসেজ দেবো। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও। পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও।